Uh, Hello, good morning, everyone, and welcome to the second lecture of uh, Law of Contract. I'm just taking some time to get everything ready, and hope you are all doing well. Walaikum assalam, Shourab. Walaikum assalam, Jibon. Walaikum assalam, Ifaz. খাদিজা আব্দুল্লাহ তনিমা তৃপ্তি আলন্দি ওয়ালাইকুম আসসালাম তৃপ্তি হ্যাঁ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো মানুষ ওয়ালাইকুম আসসালাম ফারজানা ওয়ালাইকুম আসসালাম ফাহিমা লামিসা কেনিয়া আরিয়ান ওয়ালাইকুম আসসালাম ও সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওকে just a moment. Okay. Walaikum assalam, Rimi, Nusrat, Sabrina. Uh,
ওয়ালাইকুম আসসালাম আফিয়া। উম, um, ওকে, সো আশা করছি সবাই সবাই চলে আসছেন। আবির এখনো দুপুর হয়নি, সো উই ক্যান স্টিল সে গুড মর্নিং। ওকে, সো গুড মর্নিং। ও গড, ওকে। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, শাম্মী, জুবায়ের, গুড মর্নিং। আমাকে কি ঠিকভাবে দেখতে এবং শুনতে পাওয়া যাচ্ছে কিনা সেইটা একটু কমেন্টে জানাবেন, হ্যাঁ? অ্যান্ড দেন উই ক্যান স্টার্ট দি ক্লাস। আচ্ছা, ওকে। ওকে, সবাই বলছে যে আমাকে ঠিকভাবে দেখতে এবং শুনতে পাওয়া যাচ্ছে। অলরাইট, ওকে। সো আমরা লাস্ট ক্লাসে কি ডিসকাস করছিলাম বলেন তো? হোয়াট ইজ এ কন্ট্রাক্ট অ্যান্ড হোয়াট ইজ অ্যান অফার, তাই না? ইফ আই এম নট মিস্টেকেন, তাহলে আমরা লাস্ট ক্লাসে এটাই আলোচনা করছিলাম, রাইট? কন্ট্রাক্ট কি, ঠিক আছে, কিভাবে কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্টের সাথে অ্যাগ্রিমেন্টের পার্থক্য কি। যে কোনো কন্ট্রাক্টেই আসলে অ্যাগ্রিমেন্ট থাকতে হয়, কারণ যতক্ষণ না দুই পক্ষের ভেতরে হওয়ার যে ক্লিয়ার ইন্টেনশনটা যতক্ষণ পর্যন্ত না আসলে উভয় পক্ষের মাঝখানে এই কমন ইন্টেনশন থেকে একটা সমঝোতা যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা না হলে কিন্তু যেটি হচ্ছে যে আমার এগ্রিমেন্ট না হলে কিন্তু আমার কি হচ্ছে না, চুক্তির শুরুটা হচ্ছে না, হ্যাঁ, কারণ সব চুক্তিরই শুরু হয় একটা এগ্রিমেন্ট বা এক ধরনের সমঝোতা দিয়ে, ঠিক আছে? তো এখন এগ্রিমেন্ট হলেই যে সেটা চুক্তি হয়ে যাবে, অর্থাৎ ওকে, সরি, আমার কানেকশনটা আজকে খুব ডিস্টার্ব করছে, আমার ওয়াইফাইটা, আই ডোন্ট নো ওয়াই দিস ইজ রিয়েলি, কারণ আমি আমার ইভেন আমি আমার ল্যাপটপেও আসলে কিছু কানেক্ট করতে পারছি না, which is very annoying. um, just give me 1 minute, okay, just give me 1 minute.
Hmm. Okay. Okay, fine. Um, this is so annoying. Okay, so I hope এখন সবকিছু ঠিক হবে। So যেটি বলছিলাম যে in order to be a contract, every agreement has to be enforceable by law, and that is exactly the definition given in the Contract Act 1872 যে যে কোনো অ্যাগ্রিমেন্টই কিন্তু কন্ট্রাক্ট হবে না, কারণ শুধুমাত্র অ্যাগ্রিমেন্টস উইচ আর এনফোর্সিবল বাই ল is a contract. এবং গত ক্লাসে we have had a detailed discussion on what is meant by enforceable by law, but let me repeat for you once again that enforceable by law simply means enforceable by the court. ঠিক আছে? ওকে, সো আমরা গত ক্লাসে অফারটা একটু দেখেছিলাম, অ্যাবাউট অফার, এবং আজকে আমরা যেই জায়গাটা থেকে শুরু করছি, এবং এর মাঝখানে আরেকটা কথাও আপনাদেরকে বলে রাখি যে অলরেডি হয়তো অভিজিৎ আপনাদেরকে হয়তো অলরেডি জানিয়েছে যে গুগল ক্লাসরুমে কিন্তু আমি আরেকটা হ্যান্ডআউট ম্যাটেরিয়াল আপলোড করে দিয়েছি, ঠিক আছে? সো আপনারা কিন্তু অবশ্যই ওই ম্যাটেরিয়ালটা ডাউনলোড করে ফেলবেন, দ্যাট ইজ ইয়োর সেকেন্ড হ্যান্ডআউট যেটা, ঠিক আছে? সো অফারের পরে যেই এলিমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট এবং যেটি ছাড়া আসলে অ্যাগ্রিমেন্ট হওয়া সম্ভব না, সেটি হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ আমি অপর পক্ষকে একটা চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য একটা অফার করব, এবং সেই নোটিফিকেশনটা বা সেই অফারের নলেজটা যখন অপরপক্ষের কাছে যাবে, তখন অপরপক্ষ কি করবে, সেটাকে অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করবে, ঠিক আছে? সো অ্যাজ লং অ্যাজ অ্যান অফার ইজ নট অ্যাকসেপ্টেড বাই দি আদার পার্টি, it does not create any kind of obligation or it does not create an agreement. So in order to be an agreement, there must be an offer and there must be the acceptance of that offer. অর্থাৎ আমাকে এগ্রিমেন্ট হতে গেলে এই দুটো এলিমেন্ট লাগবে, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স. when the offer is a valid offer and the acceptance is done in a valid way, it creates a promise or an agreement, ঠিক আছে? in the Contract Act 1872 আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে প্রমিসের কথা বলা হচ্ছে, ঠিক আছে? প্রমিসটা হচ্ছে বেসিক্যালি দ্য এগ্রিমেন্ট, অর্থাৎ আপনি একটা কাজ করতে কি হয়েছেন, সম্মত হয়েছেন, আপনি একটা প্রমিস করেছেন যে অপরপক্ষের জন্য আপনি একটা কাজ করবেন, রাইট? ঠিক আছে? সো যখন এই ভ্যালিড অফার এবং ভ্যালিড অ্যাকসেপ্টেন্স হয়ে যায় কমপ্লিট, দেন ইট ক্রিয়েটস এ বাইন্ডিং প্রমিস, ঠিক আছে? এবং এরপরে কন্ট্রাক্টের বাকি যে এসেনশিয়াল এলিমেন্টসগুলো, যেগুলো আমরা একটার পর একটা দেখছি, ঠিক আছে, বাকি সব এলিমেন্টসগুলো যখন ফুলফিল হয়ে যাবে, দেন ইট উইল বিকাম এ কমপ্লিট কন্ট্রাক্ট, ঠিক আছে? বাট অ্যাগ্রিমেন্ট হতে গেলে বা একটা ভ্যালিড প্রমিস তৈরি করতে গেলে সেখানে অবশ্যই আপনার একটা ভ্যালিড অফার থাকতে হবে এবং সেই অফারটাকে আপনার ভ্যালিড ওয়েতে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? সো ইফ ইউ হ্যাভ দি স্লাইডস উইথ ইউ, ঠিক আছে, আমি আশা করছি যে আপনারা সবাই অলরেডি যারা গত ক্লাসে ছিলেন এবং আজকে ক্লাস করছেন, নিশ্চয়ই আপনাদের প্রথম হ্যান্ডআউটটা সবাই ডাউনলোড করেছেন, তাই না? ফার্স্ট হ্যান্ডআউটটা কি সবাই ডাউনলোড করেছেন? আমি একটু শুনতে চাচ্ছি। ফার্স্ট হ্যান্ডআউটটা সবাই ডাউনলোড করেছেন কি না?
ওকে, তৃপ্তি বলছে জি ম্যাম। ওকে, আরও দুই একজন একটু কমেন্ট করেন। সবাই ডাউনলোড করেছেন কিনা এটা আমি একটু জানতে চাচ্ছি। কেনিয়া বলছে জি ম্যাম। ওকে, আচ্ছা আচ্ছা কেনিয়া, if I can ask you, আমার just out of interest, is that your real name? আচ্ছা, আহমেদ নো। আহমেদ, আপনি কেন পারেননি? আপনার কি নেটওয়ার্কের সমস্যা ছিল? ফারজানা বলছে হ্যাঁ, অভিজিৎ বলছে করেছেন, জগন্নাথ করেছেন। আচ্ছা, আহমেদ সাইদুল, আপনি কেন করতে পারেননি? আসমা বলছে ইয়েস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, তার মানে আমি ধরে নিচ্ছি যে মোস্ট অফ ইউ হ্যাভ ডান ইট। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমার কথা রেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। কেনিয়া ডালবত, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, মানে নামটা খুব আনকমন, যে জন্য আই ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড। কেনিয়া, আর ইউ ফ্রম বাংলাদেশ? অথবা আপনি বাংলাদেশি হলে বাংলাদেশের কোন জায়গা থেকে এসেছেন? আচ্ছা, এনিওয়েজ, ও আচ্ছা, আহমেদ সাইদুল, আপনার এমবি ছিল না। ঠিক আছে, নো ওয়ারিজ। আপনি অবশ্যই কিন্তু এখন যেহেতু আপনার এমবি আছে, আপনি ডাউনলোড করে ফেলবেন। ওকে, অলরাইট। আচ্ছা, সো যাদের কাছে স্লাইডগুলো আছে তারা চাইলে স্লাইডগুলো পাশে রেখে দেখতে পারেন, এবং এতে করে একটা সুবিধা হয় যে আপনি পাশাপাশি লাইভটাও দেখছেন মোবাইলে, এবং কম্পিউটারে আপনার স্লাইডটা ওপেন আছে। সো আপনার জন্য পড়াটা কিন্তু খুব তখন সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সো গোয়িং টু অ্যাকসেপ্টেন্স, দ্য নেক্সট স্লাইড। অ্যাকসেপ্টেন্সে কি বলা হচ্ছে আমরা একটু দেখে নেই। ঠিক আছে, ওয়ান্স দি অফার ইজ এক্সটেন্ডেড, অর্থাৎ একবার যখন অফারটা করা হচ্ছে, ঠিক আছে, ইটস ইন দি হ্যান্ডস অফ দি অফারি টু আইদার অ্যাকসেপ্ট অর রিজেক্ট দি প্রপোজাল অ্যান্ড ইটস টার্মস অ্যান্ড কন্ডিশনস। একবার যখন আপনি অফারটা অপরপক্ষ বা অফারির কাছে ছেড়ে দিলেন, ঠিক আছে, তখন এটা কিন্তু অফারির হাতে চলে গেল অফারটা, এবং তখন তিনি ঠিক করবেন, বা এটা সম্পূর্ণ তার হাতে বা তার অপশন, যে তিনি চাইলে অফারটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, চাইলে কিন্তু সেটাকে রিজেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, অফারিজ ক্যান অ্যাকসেপ্ট অফার্স ভায়া মেইল, ইমেইল অর ভার্বালি। এবং এই অ্যাকসেপ্টেন্সের বিষয়টা কিন্তু কোন পদ্ধতিতে হবে এটা বলা কঠিন। কখনো কখনো এটা লিখিত রিটেন মেইলের মাধ্যমে হবে, কখনো এটা ইলেকট্রনিক মেইলের মাধ্যমে হবে, কখনো এটা ইভেন মুখেও, কেউ বলে এটাকে মুখে বলেও হতে পারে। ঠিক আছে, এবং আপনার অনেক সময় ছোট ছোট যে কন্ট্রাক্টগুলো আমরা করি, যেগুলো আসলে কি বলবো এটাকে, যেটাকে আমরা লয়ের ভাষায় বা ল অফ কন্ট্রাক্টের ভাষায় খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আছে, যেটাকে আমরা বলি অ্যাকসেপ্টেন্স বাই পারফরমেন্স। ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স বাই পারফরমেন্স। ঠিক আছে, সো কখনো কখনো আমরা কোনো কথা না বলেও কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, কেনিয়া, টাঙ্গাইল, মধুপুর, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে কেনিয়া। ওকে, সো যে কোনো পদ্ধতিতেই কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন অফার। ঠিক আছে, নাও মোস্ট কান্ট্রিজ ইউজ দি মেইলবক্স রুল, meaning that if an offer is accepted via mail or email, the moment the acceptance is placed in a mailbox to be mailed or sent via email, it has officially been accepted. ঠিক আছে, এবং আপনার যখনই অ্যাকসেপ্টেন্সের নোটিফিকেশনটাকে আপনি
কি করছেন, এটাকে আমরা লতে বলি মেইল বক্স রুল, ঠিক আছে? অর্থাৎ আপনি যখনই অ্যাকসেপ্টেন্স করে নোটিফিকেশনটা মেইলে সেন্ড করে দিচ্ছেন বা ইমেল করে দিচ্ছেন, সাথে সাথেই ওই মোমেন্টেই ধরে নেওয়া হবে, মানে আইন ধরে নেবে যে আপনি অফারটাকে অ্যাকসেপ্ট করেছেন, ঠিক আছে? আচ্ছা, দিস হোল্ডস ট্রু ইভেন ইফ দ্য অফারার নেভার রিসিভস দ্য অ্যাকসেপ্টেন্স। এখন আমি অফারটাকে অ্যাকসেপ্ট করে একটা চিঠি লিখে বা একটা রিপ্লাই ইমেইল লিখে সেন্ড করে দিলাম, এবং সেন্ড বাটনে ক্লিক করা মাত্রই আইন ধরে নেবে আমি অফার অ্যাকসেপ্ট করেছি। এখন মনে করেন যে সেই ইমেইলটা ব্যাক টু দি প্রপোজার বা অফারার, অর্থাৎ যিনি অফার করেছেন, তার কাছে গিয়ে পৌঁছালো আরও 2 দিন পরে, কিন্তু আইন কিন্তু ধরে নেবে ঠিক যেই মোমেন্টে আমি অ্যাকসেপ্ট করে চিঠিটা ছেড়ে দিয়েছি বা ইমেলটা সেন্ড করে দিয়েছি, ওই মোমেন্টেই দ্য অফার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। অফারার বা অপরপক্ষ কবে আমার অ্যাকসেপ্টেন্স সম্পর্কে জানতে পারলো, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। আমি কবে তাকে জানাচ্ছি বা আমি কবে তাকে চিঠি লিখছি বা অ্যাকসেপ্টেন্সের মেইলটা পাঠাচ্ছি, দ্যাট পার্টিকুলার টাইম ইজ ইম্পর্ট্যান্ট, ওকে? আচ্ছা, হাউএভার আপনি যখন একটা অফার অ্যাকসেপ্ট করবেন, ইউ মাস্ট ক্লিয়ারলি মেনশন ইয়োর ইন্টেনশন টু দ্য ইফেক্ট দ্যাট ইউ আর অ্যাকসেপ্টিং দি অফার। আপনাকে ক্লিয়ারলি কিন্তু এটা চিঠিতে বলতে হবে বা ক্লিয়ারলি এটা নোটিফিকেশনে বলতে হবে যে আপনি অফারটাকে অ্যাকসেপ্ট করছেন, ঠিক আছে? ওকে, এবং আপনি অফারের সমস্ত টার্মস এবং কন্ডিশনস সহই কিন্তু আপনাকে অফারটা অ্যাকসেপ্ট করতে হবে, কারণ অ্যাকর্ডিং টু দি কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অ্যান অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসোলুট, ঠিক আছে, অ্যান্ড আনকন্ডিশনাল। তার মানে হচ্ছে যে আপনাকে যে অফারটা করা হয়েছে সেখানে তো এমনিতেই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে, ঠিক আছে? ওইটার ওপরে আপনি আবার নতুন কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস দিতে পারবেন না যে না আমি অফারের এই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করছি না বা ওইটা অ্যাকসেপ্ট করছি। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট অ্যান অফার, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ এ হোল। আপনাকে পুরো অফারটাই অ্যাকসেপ্ট করতে হবে উইথ অল ইটস টার্মস অ্যান্ড কন্ডিশনস। আপনি উল্টো কোনো কন্ডিশন কিন্তু দিতে পারবেন না, বিকজ অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসোলুট, ঠিক আছে, অ্যান্ড আনকন্ডিশনাল। গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। Case law. Okay, Carlyle versus Carbolic Smoke Ball Company, ঠিক আছে? Okay, so this is our first case. আমরা আরও কিছু লিডিং কেস পড়ব ল অফ কন্ট্রাক্টে, ঠিক আছে? বাট in law of contract, the most leading case is always Carlyle versus Carbolic Smoke Ball Company, and you can say it's a 17th century case, very old authority but a very strong authority, যেই জন্য এখনো পর্যন্ত আপনার চুক্তি নিয়ে যে মামলাগুলো হয় সেখানে কিন্তু এখনো পর্যন্ত এই কেসের, এত ওল্ড কেস বাট স্টিল এই কেসের রেফারেন্সটা টানা হয় একটা কন্ট্রাক্টের ভ্যালিডিটির প্রশ্ন যখন আসে যে আসলে এই চুক্তির বৈধতা কতটুকু, ঠিক আছে? সো ওকে, still struggling with this internet issue. I don't know what happened. Okay, I think it's back. All right, so let me tell you. আচ্ছা, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে তো না? কারণ আমি যখন কেস আলোচনা করি তখন আমি খুব খুব কশাসলি থাকি, কারণ হচ্ছে আইনটা তো আপনারা সবাই অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু কেস, হ্যাঁ, কেসগুলো আমি সাধারণত এমন কোনো কেস পড়াই না যেটার অ্যাক্সেস খুব কঠিন বা কিছু। আর কার্লিল ভার্সেস কার্বলিক স্মোকবল কোম্পানি তো পৃথিবীর সব জায়গায় আছে, সো আপনারা ইজিলি এটাকে গুগল থেকে
অ্যাক্সেস করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবং ল অফ কন্ট্রাক্টের একরাম স্যারের একটা বই আছে, ডক্টর একরামুল হক, ওনার বইটাও আপনারা দেখতে পারেন, ওখানেও বেশ কিছু কেস রেফারেন্স আছে। বাট ইউ ক্যান অলওয়েজ গুগল ইট, আই থিঙ্ক ইটস অ্যাভেলেবল অন গুগল, ঠিক আছে? আচ্ছা, সো কার্লিল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানি, এই মামলায় কি হয়েছিল? আচ্ছা, কার্বলিক স্মোক বল কোম্পানি নামে একটা কোম্পানি, আপনারা সময়টা একটু খেয়াল করেন, যেটি আমি বললাম দি এন্ড অফ 17th সেঞ্চুরি, কিন্তু এটা, হ্যাঁ, 1892 মানে এন্ড অফ 17th সেঞ্চুরি। তো ওই সময়ে কিন্তু ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু যেটাকে আমরা বলি, ঠিক আছে, সো ইনফ্লুয়েঞ্জার কিন্তু তখনও আপনার আসলে প্রতিষেধক বা ঔষধ এতটা ডেভেলপড হয়নি, বা খুব কি বলে এটাকে, খুব অ্যাভেলেবল ছিল না। সো ওই সময় দিস কোম্পানি, কার্বলিক স্মোক বল কোম্পানি, তারা বাজারে একটা ওষুধ নিয়ে আসলো, একটা প্রোডাক্ট নিয়ে আসলো, এবং এটি বাজারজাত করার সময় তারা নিউজ পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল। আচ্ছা, এই অ্যাডভার্টাইজমেন্টের ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে সব কি বলবো এটাকে, ডিসপিউটের মূল মানে উৎস, ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেন যে তারা কিভাবে অ্যাডভার্টাইজমেন্টটা দিল। তারা অ্যাডভার্টাইজমেন্টে লিখলো যে উই হ্যাভ ব্রট দিস স্মোক বল, অর্থাৎ তাদের মেডিসিনটা ছিল একটা ছোট্ট এরকম বলের আকৃতি, এবং সেটাকে খুললে বা ইয়ে করলে, ভাঙলে সেখান থেকে এক ধরনের স্মোক মানে বের হয়, এবং সেই স্মোকটা আপনি নিঃশ্বাসের মাধ্যমে আপনার ভেতরে নিতে হবে। ইটস লাইক অলমোস্ট লাইক অ্যান ইনহেলার অর সামথিং লাইক দ্যাট, ওকে? সো যেটি তারা বলল, যে অ্যাডভার্টাইজমেন্টে যেটি তারা বলল, যে আমরা বাজারে একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, হুইচ ইজ এ স্মোক বল, এবং তারা এটা ক্লেম করলো ইন দি নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, যে যদি কেউ সম্ভবত 2 বা 3 সপ্তাহের কথা বলা হয়েছিল, যে যদি কেউ 3 সপ্তাহ ধরে এই স্মোক বলটাকে নির্দেশনা অনুযায়ী, আপনারা জানেন যে প্রতিটা ওষুধেরই গায়ে কিন্তু একটা ব্যবহার বিধি বা একটা ইনস্ট্রাকশন টু ইউজ যেটা, সেটা থাকে। তো তারা বলল, ইফ সামবডি ইউজেস দিস স্মোক বল for 3 weeks consecutively, following our instructions properly, তাহলে we claim যে তার ইনফ্লুয়েঞ্জা হবে না। অ্যাডভার্টাইজমেন্টের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, জাহান স্বামী বলছে করোনার মতো। ইয়েস, করোনা ইজ অলসো এ কাইন্ড অফ ফ্লু, বলা যেতে পারে, কারণ সব ধরনের ফ্লুই কিন্তু হয় ভাইরাসের জন্য। সো করোনা ইজ অলসো এ ভাইরাস। আচ্ছা, তো এই ছিল তাদের অ্যাডভার্টাইজমেন্টের ভাষ্য। এবং তারা আরও যে কাজটা করলো, ইন দি অ্যাডভার্টাইজমেন্ট তারা ডিক্লেয়ার করলো যে যদি আমাদের এই ওষুধটা ব্যবহার করার পর, অর্থাৎ সঠিকভাবে ব্যবহার করার পরেও যদি কারো ইনফ্লুয়েঞ্জা হয়, তাহলে আমরা তাকে কম্পেনসেট করব, আমরা তাকে ক্ষতিপূরণ দিব। এবং ইভেন তারা এটাও বলল যে যদি এরকম কারো হয় যে আমাদের ওষুধটা, স্মোক বলটা ব্যবহার করার পরেও তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, তাহলে আমরা তাকে ক্ষতিপূরণ দিব, এবং এই ক্ষতিপূরণ বাবদ অলরেডি আমরা এই ব্যাংকে কিছু টাকা অলরেডি রেখে দিয়েছি, আই মিন অ্যাডভান্স টাকা রেখে দিয়েছি, যাতে করে কেউ ক্ষতিপূরণ দাবি করলে এবং তার দাবিটি সঠিক হলে আমরা যেন তাকে ক্ষতিপূরণ দিতে পারি। সো দিস ওয়াজ দি হোল অ্যাডভার্টাইজমেন্ট। এইটা ছিল পুরো অ্যাডভার্টাইজমেন্টের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মিসেস কার্লিল, she saw this advertisement in the newspaper and she believed in it. She went to the medicine store and she collected one smoke ball and she used it
for 3 weeks according to the instructions given in the product, but after 3 weeks unfortunately she got influenza. Okay, so this was the background of the case. All right, these were the facts of the case. Now Mrs. Carlyle sued the Carbolic Smoke Ball Company for compensation. Carbolic Smoke Ball Company defended themselves, saying that there was no offer. It was simply an invitation to treat. এবং আমার লাস্ট ক্লাস যারা করেছেন, ওয়ালাইকুম আসসালাম জামি, আমার লাস্ট ক্লাস যারা করেছেন আমি কিন্তু আপনাদেরকে বলেছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অফার অ্যান্ড অ্যান ইনভিটেশন টু ট্রিট। সো মিসেস কার্লিল কার্বলিক স্মোক বল কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন, ক্ষতিপূরণের মামলা, যেহেতু স্মোক বলটা ব্যবহার করার পরেও তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। এবং কার্বলিক স্মোক বল কোম্পানি যেটা বলে ডিফেন্ড করলেন, তারা বললেন যে এটা আসলে কোনো অফারই ছিল না, আর যেখানে অফার নেই সেখানে তো চুক্তি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তো তারা বললেন যে এটা কোনো অফার ছিল না, ইট ওয়াজ সিম্পলি অ্যান ইনভিটেশন টু ট্রিট। সো দিস ওয়াজ দি ইস্যু বিফোর দি কোর্ট, দ্যাট ওয়েদার this was a valid offer or whether this was simply an invitation to treat. কোর্টের সামনে ইস্যু ছিল এই বিষয়টা। আচ্ছা, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন এটা কি অফার ছিল নাকি ইনভিটেশন টু ট্রিট? আপনাদের কি মনে হয় বলেন? আহমেদ সাইদুল বলছেন অফার ছিল। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আচ্ছা আহমেদ সাইদুল, আপনি যেহেতু বলছেন অফার ছিল, তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে প্রমাণ করবেন যে এটা অফার ছিল? আচ্ছা, টাকা ফেরত দিবে বলেনি শাম্মী, বলেছে কম্পেনসেট করবে, বলেছে ক্ষতিপূরণ দিবে। অভিজিৎ, প্রশ্ন আমি করেছি। আচ্ছা, আমি জিনিসটাকে আরেকটু কঠিন করি, সহজ করা দরকার কিন্তু আমি আরেকটু পেঁচিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর আস্তে আস্তে আমরা সব জটগুলো খুলে ফেলবো, ঠিক আছে? তো আরেকটা কমপ্লেক্স অফ দিস কেস হচ্ছে, সরি, কার্বলিক স্মোক বল কোম্পানি তাদের ডিফেন্সে এইটাও বলল যে ইভেন যদি এটা অফার হয়েও থাকে, ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেড, কারণ দেয়ার ইজ নো নোটিফিকেশন অফ অ্যাকসেপ্টেন্স। ইটস ওকে অভিজিৎ, ইটস ওকে, ঠিক আছে? সো কার্বলিক স্মোক বল কোম্পানি বলল যে আমরা দাবি করছি যে এটা
অফার ছিল না, এটা ইনভিটেশন টু ট্রিট ছিল। ঠিক আছে? আর যদি এটা অফার হয়েও থাকে তারপরও এটাকে অ্যাকসেপ্ট করা হয়নি, কারণ কোনো অ্যাকসেপ্টেন্সের নোটিফিকেশন নেই। এখন কি হবে? মনে করেন আপনি হচ্ছেন কোর্ট, ইউ আর দি জাজ। তো আপনি কি করবেন এখন? আপনি এই মামলার সিদ্ধান্তে কিভাবে পৌঁছাবেন? কি সিদ্ধান্ত দিবেন? ওয়ালাইকুম আসসালাম সামি। আচ্ছা, আহমেদ সাইদুল, আমি কি আপনাদেরকে ফ্যাক্ট ব্যাকগ্রাউন্ডটা আবার বলবো, নাকি সমস্যা যেগুলো তৈরি হলো আদালতে সেগুলো সম্পর্কে বলবো? কোনটা বলবো? সমস্যাটা হচ্ছে, আমার মনে হয় যে ফ্যাক্টটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, ফ্যাক্টটা খুবই ক্লিয়ার। সমস্যা যেটা তৈরি হলো, ঠিক আছে, যে মিসেস কার্লিল যখন কার্বলিক স্মোকবল কোম্পানির বিরুদ্ধে মামলাটা করলেন, কার্বলিক স্মোকবল কোম্পানি তখন তাদের ডিফেন্সে, ঠিক আছে, ডিফেন্সে বলল প্রথমত যে এটা কোনো অফারই ছিল না, ইট ওয়াজ সিম্পলি অ্যান ইনভিটেশন টু ট্রিট। ঠিক আছে? এবং তারা ইভেন এটাও বলল যে আর এটা যদি অফার হয়েও থাকে তাহলে এই অফারের কোনো অ্যাকসেপ্টেন্স হয়নি, কারণ এই অ্যাকসেপ্টেন্সের কোনো নোটিফিকেশন নেই। এখন আদালত হিসেবে আপনি মিসেস কার্লিলকে কিভাবে রেমেডি দিবেন, তাকে প্রতিকার কিভাবে দিবেন? আচ্ছা, আমি আপনাদেরকে খুব চিন্তায় ফেলে দিয়েছি বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, আমি মাঝে মাঝেই আপনাদেরকে একটু চিন্তায় ফেলবো। ঠিক আছে? সেটি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনারা ভাবতে না শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ব্রেইনের যে অ্যানালিটিক্যাল ফ্যাকাল্টিগুলো আছে, যেগুলো আমাদের সব মানুষেরই আসলে থাকে, এবং যারা চিন্তা কম কম করেন তাদের সেই ফ্যাকাল্টিগুলো ডেভেলপ করে না। সো আপনারা আবদুল্লাহ, আবদুল্লাল মাহমুদ, শোনেন, যদি আপনি কোনো আইনের প্রশ্নের উত্তরে মেবি বলেন তাহলে ওইটা পলিটিক্যাল আনসার। ঠিক আছে? আইনের কোনো প্রশ্নের উত্তরে আপনি মেবি বলতে পারবেন না, আপনাকে যে কোনো একটা ডেফিনেটলি বলতে হবে। বলতে হবে যে ইয়েস ইট ওয়াজ এ ভ্যালিড অফার, অথবা আপনি বলতে হবে যে নো ইট ওয়াজ নট এ ভ্যালিড অফার। ঠিক আছে? কোনটা আবদুল্লাহ ঠিক করেন? আচ্ছা। জান আমি, কঠিন লাগছে? না, কঠিন না আসলে। আচ্ছা, ঠিক আছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, এটা আপনাদের প্রথম কেস, কিন্তু আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন লার্ন হাউ টু অ্যানালাইজ ফ্যাক্টস। ঠিক আছে? অভিজিৎ কি বলছে, when the offer was not validly received then it didn't create any legal obligation, so there was no legal offer, so I think it's an invitation to trade. আবদুল্লাহ বলছে এখানে স্পেসিফিক পারফরমেন্স ইউজ করা কম্পেনসেশন দিবে, আর কম্পেনসেশন দিবে ঠিক না হলে এখানে কন্ডিশন ফুলফিল হয়ে গেছে ম্যাম। আবদুল্লাহ,
আচ্ছা, আব্দুল্লাহ বলছে ভ্যালিড অফার, অভিজিৎ বলছে অফারের অ্যাকসেপ্টেন্স নাই, সুতরাং কোনো অব্লিগেশন তৈরি হয়নি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওয়েল, এই মামলার মাধ্যমে কন্ট্রাক্ট অ্যাক্টে যে কনসেপ্টটা ডেভেলপ করে সেই কনসেপ্টটাকে আমরা বলছি অ্যাকসেপ্টেন্স বাই পারফরমেন্স। আমি একটু আগেই বোধহয় আপনাদের এই টার্মটা মেনশন করেছিলাম। অ্যাকসেপ্টেন্স বাই পারফরমেন্স, ঠিক আছে? সো অ্যাকসেপ্টেন্স বাই পারফরমেন্সের অর্থ হচ্ছে সব সময় সব চুক্তির অ্যাকসেপ্টেন্সের নোটিফিকেশন আপনার দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? সব সময় সব চুক্তির অ্যাকসেপ্টেন্সের নোটিফিকেশন আপনার দেওয়ার প্রয়োজন নেই। কখনো কখনো কোনো কোনো চুক্তির অ্যাকসেপ্টেন্স হবে বাই পারফরমেন্স, যেটি এই মামলায় হয়েছে, অর্থাৎ কার্লিল ভার্সেস কার্বলিক স্মোকবল কোম্পানি কেসে এই ঘটনাটি ঘটেছে। সেটি কি, আপনারা নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন যে যদি আমাদের এই স্মোক বলটা কেউ সঠিকভাবে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যবহার করে তাহলে তার ইনফ্লুয়েঞ্জা হবে না, এবং যদি তারপরও তার ইনফ্লুয়েঞ্জা হয়ে যায় তাহলে আমরা তাকে ক্ষতিপূরণ দিব, এবং ক্ষতিপূরণের গ্যারান্টি হিসেবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রেখেছেন, এই বিষয়টিও কিন্তু উল্লেখ করেছেন। এখন কথা হচ্ছে, যদি কেউ আপনাদের স্মোক বলের ইনস্ট্রাকশন অনুযায়ী সেটিকে সঠিকভাবে ব্যবহার করে থাকে, সেটার অর্থ কি? হি অর শি হ্যাজ অলরেডি অ্যাকসেপ্টেড ইয়োর অফার, ঠিক আছে? Because he or she has performed the instructions, performed the obligations to accept the offer. আপনারা অ্যাকসেপ্টেন্সের জন্য যে কন্ডিশন দিয়েছেন যে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী এটাকে ব্যবহার করতে হবে, দ্যাট ওয়াজ দি কন্ডিশন অফ দি অফার, এবং সেই কন্ডিশন কিন্তু মিসেস কার্লিল কি করেছেন? ফুলফিল করেছেন। সো হাউ ক্যান ইউ নাও সে দ্যাট ইট ওয়াজ নট অ্যান অফার? অ্যান্ড এটা অফার ছিল না, এটা কোনোভাবেই বলা যায় না, বিকজ এই অফারের এগেনস্টে দেয়ার ওয়াজ এ গ্যারান্টি, ইউ গ্যারান্টিড এ কম্পেনসেশন। তাহলে এটা যদি আপনারা অফার হিসেবেই পাবলিশ না করে থাকেন, ওয়াই উইল ইউ পুট এ গ্যারান্টি ফর দ্যাট? ওয়াই উইল ইউ গ্যারান্টি যে ইউ উইল পে কম্পেনসেশন ফর দ্যাট? And why will you even say that we have saved the compensation money in the bank account? আমি কি আমার এক্সপ্লেনেশনটা আপনাদেরকে বোঝাতে পেরেছি, বা কোর্টের যে অ্যানালিসিসটা ছিল সেটা কি আপনারা এখন বুঝতে পারছেন? So the court held that there was a valid offer, there was a valid acceptance, and Mrs. Carlile has duly performed. She has completed the obligations of the offer, so she has validly accepted the offer, and Carbolic Smokeball Company is now what? Liable to pay compensation to Mrs. Carlile because their medicine did not work. আমার কথাগুলো ক্লিয়ার কিনা? সবাই কেসটা বুঝতে পেরেছেন কিনা? কেস বুঝতে না পারলে কিন্তু খুব সমস্যা, ঠিক আছে? বোঝা গেছে এবার কেসটা? আর কেসটা হচ্ছে কিন্তু অ্যাভেলেবল অন গুগল অ্যান্ড এভরিওয়্যার। সো কেসের কোনো এক্সপ্লেনেশন কিন্তু আমি আপনাদেরকে স্লাইডে দিচ্ছি না, এবং যেই জন্য কেসটা আমি ডিটেলসে আপনাদের ক্লাসে আলোচনা করে দিলাম। বুঝতে পেরেছেন? মামলাটা বোঝা গেছে? ওকে ওকে অভিজিৎ, থ্যাংক ইউ। হ্যাঁ, এবং আপনারাও খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন কেসের অ্যানালিসিসে, বা আপনাদেরকেও একটু চিন্তা করিয়েছি আমি, একটু খাটালাম আপনাদেরকে, কারণ আসলে চিন্তা করা না শিখলে ইউ ক্যান নেভার বিকাম এ গুড লয়ার, ঠিক আছে? একজন ভালো লয়ারের শক্তি হচ্ছে দুটোই, তার ব্রেন এবং তার গলা, ঠিক আছে? সো
you can find it easily on Google and Wikipedia. হ্যাঁ, বেটার হচ্ছে if you go to Wikipedia, ওখানে আপনারা কেসের পুরো রেফারেন্স সহ ব্যাকগ্রাউন্ড ফলো আপ অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? ইট ইজ অ্যাভেলেবল অন গুগল, ইট ইজ অ্যাভেলেবল অন উইকিপিডিয়া। ওকে, অল রাইট, ওকে। সো আশা করছি যে কেসটা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। কার্লিল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানি। ওকে, আর আচ্ছা, অলরাইট। সো আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা পরামর্শ আমি দিতে পারি। সেটি শুধু আমার কোর্সের জন্যই না, অন্যান্য কোর্সেও যেখানে কেস পড়ানো হয় আপনারা এই কাজটা করতে পারেন যে আপনারা সবসময় নিজের জন্য একটা কেস ডায়েরি মেনটেন করতে পারেন, ঠিক আছে? যেখানে আপনারা আপনাদের নিজেদের সমস্ত কেসগুলো লিখে রাখবেন, ঠিক আছে? বা যদি কেউ কম্পিউটারে টাইপিংয়ে খুব ভালো থাকেন, তাহলে আপনারা যেটা করতে পারেন যে আপনি একটা পার্টিকুলার কেস ল নামে আপনার কম্পিউটারে ইয়ে করতে পারেন, ঠিক আছে? একটা ফোল্ডার খুলে নিতে পারেন এবং ওখানে আপনার সব কেসের ফ্যাক্ট, ডিসিশন, হ্যাঁ, কেসের অ্যানালিসিস বা যেটাকে আমরা রিজনিং বলি কেসের, ঠিক আছে? যে কেন কোর্ট এই সিদ্ধান্তে পৌঁছালো সেটার রিজনগুলো থাকে, যেখানে এই জিনিসগুলো আপনারা কিন্তু ওই ফোল্ডারে আলাদা আলাদা ফাইলের নাম দিয়ে বা কেসের নাম দিয়ে কিন্তু রেখে দিতে পারেন। বা আপনারা সিম্পলি, আমি প্রেফার করি কেসের ক্ষেত্রে কেস ডায়েরি, ঠিক আছে? এরকম এই যে এরকম ডায়েরি, কারণ হাতে লিখলে যেটা হয় একরকম পড়া হয়ে যায়, হ্যাঁ, বাট কম্পিউটারে আপনি কপি পেস্ট করলে আসলে ওয়েল আমি জানি না যে সেখানে আসলে কতটুকু পড়া হয়। হ্যাঁ, সো কেস ডায়েরি যদি মেনটেন করতে পারেন খুবই ভালো। আর আরেকটা বিষয় আমি এখনই বলছি না, কারণ আজকে অনলি ইয়োর সেকেন্ড ক্লাস, বাট 3টা বা 4টা ক্লাস যাওয়ার পরেই কিন্তু আমি আপনাদের একটা অ্যাসেসমেন্টের চিন্তা করব। এবং ফিজিক্যাল ক্লাসরুমে হলে তো আমি 100% এটা আপনাদেরকে দিলাম। আহমেদ, আমি কেসের ফলাফল বলেছি অলরেডি, ডিসিশন বলেছি যে কোর্ট সেড দেয়ার ওয়াজ এ ভ্যালিড অফার অ্যান্ড মিসেস কার্লিল হ্যাজ ডিউলি অ্যাকসেপ্টেড, ঠিক আছে? হার অ্যাকসেপ্টেন্স ওয়াজ অলসো ভ্যালিড, সো Carbolic Smokeball Company was bound to pay compensation to Mrs. Carlyle. ঠিক আছে, that was the decision of the case. It was a valid contract. আচ্ছা, সো যেটি বলছি যে আপনারা চেষ্টা করবেন কেস ডায়েরিটা মেনটেন করতে, ঠিক আছে? কেস ডায়েরি মেনটেন, কারণ আমি হচ্ছে ফিজিক্যাল ক্লাসরুমে যদি থাকতাম ডেফিনেটলি আমি আপনাদেরকে কেস ডায়েরি করাতাম পুরো সেমিস্টারে এবং প্রচুর প্রেশারে রাখতাম আপনাদেরকে। নিয়মিত আপনাদেরকে কেস ডায়েরি মেনটেন করতে হতো এবং সেগুলো আমি ক্লাসে চেক করতাম। বাট এখন যেহেতু আসলে অনলাইনে ক্লাস, আহমেদ সাইদুল বুঝতে পেরেছেন, ভেরি গুড। আচ্ছা, তো অনলাইনে যেহেতু আসলে আমি আপনাদের কেস ডায়েরি রেগুলার চেক করতে পারবো না, বিকজ অবভিয়াসলি দ্যাট ইজ নট ফিজিবল, কিন্তু আমি কিন্তু আপনাদের কেস ডায়েরির জন্য একটা মার্ক দিতে পারি, যেটি কিনা আমি আপনাদের কাছ থেকে সফট কপি নিব। সো আপনারা কিন্তু চাইলে, যদিও এখনও আমি আসলে এটা মানে আই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড যে আমি আপনাদের কেস ডায়েরি দিব কিনা বা করাবো কিনা, কারণ অনলাইনে এটা আমি কিভাবে করাবো সেটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে, ঠিক আছে? বাট হাউএভার আপনারা পরীক্ষার প্রিপারেশনের জন্যই হোক আর কেস ডায়েরির জন্যই হোক, আপনারা কিন্তু কেসগুলো অবশ্যই সেভ করবেন আপনাদের নিজেদের জন্য, ঠিক আছে? কারণ যদি আমি আপনাদের কেস ডায়েরিতে একটা পার্টিকুলার মার্কস রাখি আপনাদের অ্যাসেসমেন্টের, তখন কিন্তু আমি বলবো যে আমাকে আপনারা কেস ডায়েরি দিবেন, এবং কিভাবে কেস ডায়েরি করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে পরে শিখিয়ে দিব, ঠিক আছে? Okay, so that was Carlyle versus Carbolic Smokeball Company 1892, which is a leading case of law of contract, ঠিক আছে? আর এটার মূল প্রিন্সিপালটা ছিল অ্যাকসেপ্টেন্স বাই পারফরমেন্স। ওকে, আচ্ছা, going to the next slide, or the next element of essential element of a contract is free consent.
আচ্ছা, কনসেন্ট বলতে আমরা কি বুঝি? কনসেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্মতি, তাই না? কোনো একটা কাজ করার জন্য কেউ আপনাকে বলছে বা বলছে যে চলো আমরা এটা করি, এবং আপনি সেটাতে যখন অ্যাগ্রি করলেন বা আপনি সেই কাজটাতে সম্মতি দিলেন, সেটাকে আমরা বলছি কনসেন্ট। নাও in contract it is essential that both the parties give their consent into the contract freely, free of any influence from the other party, free from any kind of mistake, ঠিক আছে, free from any kind of force, ঠিক আছে। কারণ হচ্ছে যে যদি চুক্তিতে অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে যদি আপনি চুক্তি করেন, ঠিক আছে, অন্য কেউ আপনাকে ভয় ভীতি প্রদর্শন করেছে, সেই জন্য যদি আপনি চুক্তি করেন, ঠিক আছে, বা ভুল করে যদি আপনি চুক্তি করে ফেলেন, তাহলে কিন্তু ইট উইল নট বি এ ভ্যালিড কন্ট্রাক্ট। কারণ যতক্ষণ পর্যন্ত কোর্টের সামনে এটা প্রমাণিত না হচ্ছে যে উভয় পক্ষই স্বাধীনভাবে ফ্রিলি নিজেদের সম্মতি দিয়েছে চুক্তিতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। সো মেয়ার কনসেন্ট would not be sufficient to make an agreement enforceable, এবং অ্যাগ্রিমেন্ট এনফোর্সেবল না হলে আপনারা তো জানেন যে সেটা চুক্তি হবে না, ঠিক আছে। সো in order to make an agreement enforceable, you must show that both the parties' consent were given freely, not under the influence of one another, not by force, not by any kind of threat, not by mistake, but free. Free consent is an essential element of a valid contract, and parties have to agree on the same thing in the same manner. এবং উভয় পক্ষই একই বিষয়বস্তুতে একইভাবে, ঠিক আছে, অ্যাগ্রি হতে হবে। এখন আমি যদি বলি 1 ডজন, সে ফর এক্সাম্পল 1 ডজন অফ এগস, আর আপনি যদি বুঝেন 1 ডজনস অফ বানানা, তার মানে হচ্ছে উই আর মিস্টেকেন, আমি যেটা বলছি সেটা আপনি বুঝতে পারছেন না। সো এইভাবে যদি চুক্তি হয়ে যায় তাহলে কিন্তু আইন ধরে নিবে, কোর্ট ধরে নিবে দ্যাট দ্য কনসেন্ট ওয়াজ নট ফ্রি, ঠিক আছে। অথবা আপনি যদি আমাকে ভয়ভীতি প্রদর্শন করে আমাকে কোনো চুক্তিতে আমার স্বাক্ষর নিয়ে নেন বা আমাকে কোনো চুক্তি করতে বাধ্য করেন, তাহলে কিন্তু আইন ধরে নিবে যে ওই চুক্তিটা ভ্যালিড না, কারণ এখানে ফ্রি কনসেন্ট নেই। এবং উভয় পক্ষকে একই বিষয়বস্তুতে একইভাবে সম্মত হতে হবে। আমি একটা বুঝলাম আর আপনি আরেকটা শুনলেন, তাহলে কিন্তু চুক্তি ভ্যালিড হবে না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, consent given must be free from any kind of compulsion or pressure or influence, অর্থাৎ কোনো রকম প্রভাব থাকা চলবে না, কোনো রকম ফোর্স বা কম্পেল করা যে বলতে যেটাকে আমরা বোঝাই, বা প্রেশার করা যে ক্রিয়েট করা বলতে যেটা বোঝাই, সেটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। ওকে, সো ফ্রি কনসেন্ট ইজ অলসো অ্যান এসেনশিয়াল এলিমেন্ট। দ্য নেক্সট এসেনশিয়াল এলিমেন্ট অফ এ কন্ট্রাক্ট ইজ কনসিডারেশন, ঠিক আছে। There cannot be a contract without a consideration. However, there are very few, খুব কম, ঠিক আছে, খুব কম ক্ষেত্রে এরকম হয় যে কিছু কিছু বিশেষ চুক্তির ক্ষেত্রে কনসিডারেশন বা বিনিময় মূল্য যেটাকে আমরা বলছি সেটা না থাকলেও চলে, সেটা আইনগতভাবে বৈধ। কিন্তু ইন মোস্ট কেসেস উইদাউট কনসিডারেশন, সোজা কথা, দেয়ার ক্যান নট বি এনি কন্ট্রাক্ট। আপনি আরেকজনের জন্য একটা কাজ করে দিবেন, কী জন্য? আপনি কেন ফ্রি কাজ করবেন? ইংরেজিতে একটা প্রবাদ আছে, দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন দিস ওয়ার্ল্ড, ঠিক আছে। ইউ হ্যাভ টু আর্ন ইয়োর ওন লাঞ্চ, ঠিক আছে। আপনার খাবার কিন্তু কেউ ফ্রিলি দিয়ে যাবে না আপনাকে, ইউ হ্যাভ টু আর্ন ইট, ইউ হ্যাভ টু পে ফর ইট, ঠিক আছে। সো আপনি যদি কোনো কিছুর জন্য পে না করেন বা আপনি যদি অপরপক্ষের জন্য কিছুই না করেন, তাহলে অপরপক্ষ আপনার কাজ কেন করে দিবে, তাই না? এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কন্ট্রাক্ট ইজ পার্ট অফ কমার্শিয়াল ল,
এবং সেখানে মানুষজন কমার্স বা টাকা পয়সার জন্যই আপনার সাথে চুক্তি করবে বা আপনার কাজটা করে দিবে, ঠিক আছে? সে ফর এক্সাম্পল, ইউ ওয়ান্ট টু কনস্ট্রাক্ট এ বিল্ডিং ওভার ইয়োর ল্যান্ড। নাও ইজ দ্য কনস্ট্রাকশন ফার্ম গোয়িং টু ডু ইট ফর ইউ উইদাউট এনি মানি? ডেফিনেটলি নট, ঠিক আছে? সো দেয়ার মাস্ট বি এ কনসিডারেশন ফর এভরি কন্ট্রাক্ট, আদারওয়াইজ ইট উইল নট বি এ ভ্যালিড কন্ট্রাক্ট। কনসিডারেশন ছাড়া কিন্তু কোনোভাবেই চুক্তি বৈধ হবে না। আচ্ছা, ঠিক আছে, জাস্ট মিনিট। ওকে, so something of value must be exchanged in order to have a valid legal agreement. এমন কিছু আপনাকে এক্সচেঞ্জ করতে হবে অপরপক্ষের সাথে একটা চুক্তি করলে, যেটার হচ্ছে কমার্শিয়াল ভ্যালু থাকবে, অর্থাৎ হুইচ ক্যান বি টার্নড ইনটু মানি, ঠিক আছে? ইউজুয়ালি সেটা প্রোডাক্ট হতে পারে, প্রোটেকশন, কোনো সিকিউরিটি হতে পারে, কোনো প্রপার্টি হতে পারে, হোয়াট এভার, বা ইভেন কোনো সার্ভিসও হতে পারে। বাট আপনাকে অপর পক্ষের সাথে চুক্তিতে যেতে হলে আপনাকে অবশ্যই অপর পক্ষের জন্য কিছু না কিছু একটা করতে হবে, তার কোনো একটা কাজ করে দিতে হবে, অথবা তাকে পে করতে হবে, অথবা তাকে কোনো একটা প্রপার্টি দিতে হবে, কিছু না কিছু একটা, অথবা তাকে কোনো একটা প্রোটেকশন বা সিকিউরিটি দিতে হবে, কিছু না কিছু একটা আপনাকে করতেই হবে। এবং এটা উভয় পক্ষের ক্ষেত্রে প্রযোজ্য। শুধু যে এক পক্ষই কিছু করে যাবে আর অপর পক্ষ কিছুই করবে না, ঠিক আছে, আপনার জন্য বিষয়টা এরকম না। সো উভয় পক্ষেরই কিন্তু উভয় পক্ষের জন্য একটা কনসিডারেশন থাকবে, ঠিক আছে? সো ইফ নট ট্রেডিং ইন মানি অ্যাট অল, দ্য পার্টিজ শুড বি শিওর দ্যাট দ্য কোর্ট উড view whatever they are trading also called their consideration as valuable. আর যদি কনসিডারেশনটা টাকার মূল্যে, টাকার অঙ্কে না হয়, ঠিক আছে, কিন্তু জিনিসটা মূল্যবান, ভ্যালুয়েবল, এবং সেটাকে আপনি চাইলে টাকায় পরিণত করতে পারেন, তাহলেও কিন্তু সেটা কি হবে, আপনার কনসিডারেশন হিসেবে কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে। হ্যাঁ, সে ফর এক্সাম্পল, মনে করেন আপনার টাকা নেই, but you have some valuable jewels বা জুয়েলারি or some valuable furniture, আপনি সেটা দিলেন অপরপক্ষকে, ঠিক আছে, সেইটাও কিন্তু কনসিডারেশন হিসেবে অ্যাকসেপ্টেড হতে পারে, ঠিক আছে? Okay, so going to the next element, essential element of contract, which is capacity of the parties. আচ্ছা, আমি ক্যাপাসিটি অফ দি পার্টিজের ওপরে আপনাদের আলাদা করে একটা চ্যাপ্টারই রেখেছি, বিকজ এখানে কেস ল আছে, এখানে আলোচনা বা অ্যানালিসিস করার অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে? তো এই জন্য মানে আমি খুব ডিটেইল যাচ্ছি না, জাস্ট ছোট করে শর্টলি একটা স্লাইডের মধ্যে আমি বলে দিয়েছি যে উভয় পক্ষেরই চুক্তি করার যোগ্যতা থাকতে হবে, আপনি চাইলেই কিন্তু চুক্তি করতে পারবেন না, ঠিক আছে? এবং অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 চুক্তি করার বেসিক যে যোগ্যতা সেটা হচ্ছে দুইটা। প্রথমত, ইউ হ্যাভ টু বি এ মেজর পারসন, অ্যান্ড অ্যাকর্ডিং টু মেজর পারসন মানে আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু দ্য মেজরিটি অ্যাক্ট ইন বাংলাদেশ, a person becomes a major person when he attains the age of 18 years, ঠিক আছে? আপনার যখন একজন ব্যক্তির 18 বছর বয়স হয়ে যায়, তখন সে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বা যেটা আমাদের মেজরিটি অ্যাক্ট সেটা অনুযায়ী সে তখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়। সো প্রথম শর্তটা হচ্ছে যে চুক্তি করার প্রথম যোগ্যতা হচ্ছে আপনাকে মেজর পারসন হতে হবে। আপনার বয়স যদি কাগজে কলমে 18 বছরের কম হয়, আপনি চুক্তি করতে পারবেন না। সো দিস ইজ ওয়ান থিং, মাইনরস ক্যান নট এন্টার ইনটু এ কন্ট্রাক্ট। সেকেন্ড হচ্ছে আপনাকে সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে, ঠিক আছে? এখন এইটা অবশ্য যেটা আইনে বলছে এ পারসন অফ সাউন্ড মাইন্ড হতে হবে আপনাকে। এইটার অবশ্য কিছু ক্যাটাগরি আছে, কারণ আমরা মাঝে মাঝে আমাদের সোসাইটিতে এমন কিছু মানুষকে আমাদের আশেপাশে অহরহই দেখতে পাই
যাদের চলাফেরা কথাবার্তায় অস্বাভাবিকতা তেমন একটা নাই, কিন্তু কোনো কোনো সময়ে তারা অত্যন্ত অস্বাভাবিক আচরণ করেন, যখন আসলে এটি মনে করতে আমরা বাধ্য হই যে আসলে কি সে হুম, স্বাভাবিক নাকি আসলে তার মাথায় সমস্যা আছে। ঠিক আছে, তো এনিওয়েজ, যাই হোক, তো এই বিষয়টার একটা অ্যানালিসিসের ব্যাপার আছে, কারণ সাউন্ড মাইন্ড বলতে আসলে কি বোঝায় এটা কিন্তু একটা ব্যাখ্যার দাবি রাখে। তো এই বিশ্লেষণগুলো, ব্যাখ্যাগুলো আমরা ক্যাপাসিটি অফ দি পার্টিজের যে চ্যাপ্টারটা পড়ব সেখানে আমরা সুন্দরভাবে পড়ে নিব, ঠিক আছে? এবং ওখানে আমরা দেখব যে মাইনর কন্ট্রাক্ট করলে কি হয়, সেটার পরিণতি কি হয়, বা একজন আনসাউন্ড মাইন্ডের সাথে যদি আপনি চুক্তি করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার চুক্তির ফলাফলটা কি হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমরা তখন দেখে নিব। সো চুক্তি করার সময় ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট বোথ দ্য পার্টিজ আর ইন দি রাইট স্টেট অফ মাইন্ড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর ডুইং। আপনারা কি করছেন, একজন আরেকজনের সাথে কিন্তু চুক্তি করছেন, এবং চুক্তি ভ্যালিড হয়ে গেলে, যেটি আমি প্রথম ক্লাসে বলেছি যে ভ্যালিড চুক্তি কিন্তু আপনাকে অবশ্যই পারফর্ম করতে হবে। আপনি মরে গেলেও আপনার উত্তরাধিকারের উপরে সেটা দায় দায়িত্ব বর্তাবে সেটাকে ফুলফিল করার। সো চুক্তি কিন্তু খুব খারাপ জিনিস, যদি এটা ভ্যালিড হয়ে যায় তখন আপনাকে বাধ্য করা হবে সেটাকে পালন করার জন্য, ঠিক আছে? সো এই জন্যই চুক্তি করার সময় এটা খুব ইম্পর্টেন্ট যে উভয় পক্ষকেই সঠিকভাবে চিন্তা করতে হবে, এবং সঠিকভাবে আপনি তখনই চিন্তা করতে পারবেন ওয়েন ইউ আর এ পারসন অফ সাউন্ড মাইন্ড, ঠিক আছে? আপনার মনকে প্রভাবিত করে ফেলতে পারে এমন কোনো এলিমেন্ট যদি চুক্তি করাকালীন সময়ে প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু আপনার ক্যাপাসিটি থাকবে না। কারণ আপনাকে একটা ফ্রি মাইন্ডে থাকতে হবে চুক্তি করার সময়, ঠিক আছে? এবং আপনার ওই যে এক পক্ষ, একটু আগে আমরা যেটা বললাম, ফ্রি কনসেন্টের সাথে ক্যাপাসিটির এই জায়গাটাতে একটা মিল আছে, যে ফ্রি কনসেন্টে যেমন আপনাকে প্রভাব মুক্ত থাকতে হবে, কারো দ্বারা থ্রেটেন্ড হওয়া যাবে না, থ্রেটেন্ড হয়ে বা কারো দ্বারা প্রেশারাইজড হয়ে চুক্তি করা যাবে না, এই বিষয়টা কিন্তু ক্যাপাসিটিতেও বলা হচ্ছে। কারণ আপনি যদি কারো দ্বারা প্রভাবিত হয়ে থাকেন চুক্তি করার সময় তাহলে কিন্তু আপনি সাউন্ড মাইন্ডে নেই। আপনি যতই স্বাভাবিক ব্যক্তি হন না কেন, ওই পার্টিকুলার টাইমে আপনি সাউন্ড মাইন্ডে নেই, কারণ আপনার মন প্রভাবিত হয়ে গেছে, ঠিক আছে? সো এই জন্য আপনার ক্যাপাসিটি অফ দি পার্টিসটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট, এবং এই জন্য এটা নিয়ে আমি আলাদা একটা চ্যাপ্টারই আপনাদেরকে দিব। ওকে, অ্যান্ড গোয়িং টু দি নেক্সট অ্যান্ড দি লাস্ট বাট very important element of a valid contract is the legality of the agreement. আপনি যে চুক্তিটা করছেন বাবা, আপনি কি আদৌ জানেন যে এই চুক্তিটা আইনগতভাবে বৈধ কিনা, বা আপনি যেই বিষয়বস্তুটাকে কেন্দ্র করে বা যে কাজটা করার জন্য আপনি চুক্তি করছেন, আপনি কি জানেন আদৌ সেই কাজটা আইনগতভাবে বৈধ কিনা? ঠিক আছে, যেমন আপনি সে ফর এক্সাম্পল, খুব হাস্যকর একটা এক্সাম্পলই হবে হয়তো, বাট নেভারদিলেস বলি, আপনি একটা স্মাগলিংয়ের কন্ট্রাক্ট করলেন। নাও স্মাগলিং ইজ ইটসেলফ অ্যান ইলিগাল অ্যাক্টিভিটি। সুতরাং আপনি যদি কোনো পক্ষের সাথে কোনো স্মাগলিং কন্ট্রাক্ট করে থাকেন, আপনার কি মনে হয় যে অপর পক্ষ সেই চুক্তি ভঙ্গ করলে আপনি আদালতে যেতে পারবেন? ডেফিনেটলি নট। কেন? কারণ the subject matter of the agreement was illegal. সো লিগ্যালিটি অফ দি অ্যাগ্রিমেন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং লিগ্যালিটি বলতে কিন্তু আমরা দুটো জিনিসকে এখানে মিন করি। আপনারা একটু এই জিনিসটা কিন্তু নোট করবেন বা মনে রাখবেন যে যখন আমরা বলি লিগ্যালিটি অফ দি কন্ট্রাক্ট, উই মিন টু থিংস। ফার্স্ট, দি সাবজেক্ট ম্যাটার অফ দি কন্ট্রাক্ট মাস্ট বি লিগ্যাল। যেই বিষয়বস্তুকে কেন্দ্র করে চুক্তি হচ্ছে সেই বিষয়বস্তু অবশ্যই আইনগতভাবে বৈধ বিষয়বস্তু হতে হবে। আর সেকেন্ড হচ্ছে দি পারপাস অফ দি এগ্রিমেন্ট মাস্ট বি লিগ্যাল। যে উদ্দেশ্যে চুক্তি করা হচ্ছে সেই চুক্তির উদ্দেশ্য কিন্তু অবশ্যই বৈধ বা লিগ্যাল হতে হবে। আচ্ছা, আজান দিচ্ছে, একটু আমরা 1 মিনিট ব্রেক নেই, ঠিক আছে?
Okay, so we are back. আচ্ছা, কাজী আমিরুল ইসলাম, আপনি আচ্ছা লেট করে ক্লাসে এসছেন কেন? কেন? ওয়াই? আচ্ছা, যাই হোক, ঠিক আছে, কিন্তু কেসটা আপনি মিস করে ফেলেছেন, রিয়েলি আনফর্চুনেট। আপনি আবার রেকর্ডেড লাইভটা অবশ্যই দেখে নেবেন। কেস বোঝাটা আপনাদের জন্য ম্যান্ডেটরি। কারণ আমি কিন্তু যেহেতু কেস পড়াই, আমি কিন্তু আপনাদের পরীক্ষায় প্রবলেম দিব এবং সেটাকে কিন্তু আপনাদের সলভ করতে হবে, রিমেম্বার দ্যাট। যদিও আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে প্রবলেমের আনসার কিভাবে লিখতে হয়, ঠিক আছে? সো কেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কষ্ট করে রেকর্ডেড লাইভটা আবার দেখে নেবেন, হ্যাঁ, ঠিক আছে? সো উই ওয়ার ডিসকাসিং অ্যাবাউট দি লিগ্যালিটি অফ দি কন্ট্রাক্ট, ঠিক আছে? এবং রিমেম্বার, যেটা আমি বললাম, যে বোথ পারপাস অফ দি কন্ট্রাক্ট অ্যান্ড দি সাবজেক্ট ম্যাটার অফ দি কন্ট্রাক্ট, চুক্তির বিষয়বস্তু এবং চুক্তির উদ্দেশ্য দুটোই কিন্তু ভ্যালিড হতে হবে। আপনি যে উদ্দেশ্যে চুক্তি করছেন, ঠিক আছে, সেইটা যেমন ভ্যালিড হতে হবে। যেমন মনে করেন আপনি চুক্তির সব কিছু ভ্যালিড, চুক্তির সাবজেক্ট ম্যাটার ভ্যালিড, সরি, চুক্তিতে ফ্রি কনসেন্ট আছে, পার্টিজের ক্যাপাসিটি, এভরিথিং ইজ ফাইন। কিন্তু আপনি যেটা করবেন, এই চুক্তি থেকে যে বেনিফিটটা পাবেন, সেই বেনিফিটটাকে আপনি, সে ফর এক্সাম্পল, নার্কোটিক্স, নার্কোটিক্সের কোনো একটা কাজে বা ব্ল্যাক মার্কেটিংয়ের কোনো একটা কাজে লাগাবেন। সো আপনার চুক্তি কিন্তু ভ্যালিড হবে না, কারণ এই চুক্তি থেকে পাওয়া প্রফিটটা আপনি একটা ইললিগ্যাল অ্যাক্টিভিটিতে ইনভেস্ট করবেন, সুতরাং আপনার চুক্তি কিন্তু ভ্যালিড হবে না। একইভাবে চুক্তির বিষয়বস্তু যদি ভ্যালিড না হয়, অর্থাৎ আপনি সে ফর এক্সাম্পল, যেরকম আমি একটু আগে বললাম যে স্মাগলিং প্রোডাক্টকে মানে ইয়ে করে, সাবজেক্ট ম্যাটার করে আপনি চুক্তি করলেন, ঠিক আছে? সো ডেফিনেটলি এই ধরনের চুক্তি নিশ্চয়ই আদালতে কি হবে না, এনফোর্সেবল হবে না। আর যেই চুক্তি আদালতে এনফোর্স হয় না, সেটা কি হয় বলেন তো? যে চুক্তি আদালতে এনফোর্স হয় না, সেটা কি হয়? সেটা কি? চুক্তির ডেফিনিশন অনুযায়ী সেইটা কি, যেটা আদালত এনফোর্স করতে পারে না? হুম, বলেন সেটা কি হবে? এটার আনসার দিতে এত দেরি হচ্ছে কেন? ওয়াই? আদালত যদি চুক্তিকে এনফোর্স করতে না পারে, তাহলে সেটা কি হয়? সেটা কি কন্ট্রাক্ট হয়? হুম, চুক্তির ডেফিনিশন কি? ডেফিনিশনে কি বলা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্টে? ও মাই গড, আমি বুঝতে পারছি না কেউ আমার এই প্রশ্নের আনসার কেন দিতে পারছেন না। এত সহজ একটা প্রশ্ন করলাম আমি, হ্যাঁ, আর আমার ছাত্রছাত্রীদের এই অবস্থা। চুক্তি যদি আদালত এনফোর্স করতে না পারে, if the court cannot enforce a contract, it does not become a contract, it is simply an agreement. গত ক্লাসেও কিন্তু আমি বলেছি, ঠিক আছে? সো আদালত এনফোর্স করতে পারে না। নেট ইস্যু, আপনাদের নেট ইস্যু হচ্ছে কেন?
আমার এখানে তো এখানে ঠিক আছে, অবশ্য আমার এখানে ঠিক আছে। নেট ইস্যু হচ্ছে আপনাদের? আমাকে ঠিকমতো দেখা বা শোনা যাচ্ছে? হোয়াট হ্যাপেন্ড? ও, আমি রিসিভ করছি না আপনাদের আনসার। ও, ও, ওকে ওকে ওকে, আই গেট ইট। ও মাই গড। আচ্ছা। কেন আমি আনসার পাচ্ছি না? হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা, এটা অনেক সময় হয় যে আনসারগুলো পরে আসে আর কি। ঠিক আছে। ও মাই গড, তাহলে তো আমি এখন বিপদে পড়তে যাচ্ছি। হুম কারণ হচ্ছে আমি এখন আপনাদের অ্যাটেন্ডেন্স কিভাবে নিব তাহলে? হ্যাঁ, অভিজিৎ। ও, হ্যাঁ, এখন পাচ্ছি, দেখছো? না, আচ্ছা, এটা কন্ট্রাক্ট হয় না। হ্যাঁ হ্যাঁ, আনসার দিয়েছি। আচ্ছা, ভয়েড, ভয়েড কন্ট্রাক্ট। আচ্ছা, ভয়েডেবল ভ্যালিড। আমরা কন্ট্রাক্টের ডেফিনিশন সরি ক্লাসিফিকেশন চ্যাপ্টারে পড়বো, তখন আমি বলবো। কিন্তু এখনকার জন্য যেটা আপনাদের হ্যাঁ, যেটা হচ্ছে এখনকার জন্য যেটা, সাবরিনা, আমি এখনো শুরু করিনি অ্যাটেন্ডেন্স নেই। আমি যখন শুরু করব তখন অ্যাটেন্ডেন্স লিখবেন, হ্যাঁ, তার আগে না। আচ্ছা, হ্যাঁ, তার মানে হচ্ছে অ্যাগ্রিমেন্ট যেটাকে কোর্ট এনফোর্স করতে পারে না, সেটা কিন্তু কন্ট্রাক্ট হবে না। সো এ ধরনের কন্ট্রাক্ট যেগুলো লিগেলিটি নাই, যেটার সাবজেক্ট ম্যাটার ইল্লিগেল, যেটার পারপাস ইল্লিগেল, সেটাকে নিশ্চয়ই আদালত কখনোই এনফোর্স করবে না। তার মানে আদালত কোনো একটা চুক্তিকে এনফোর্স না করার মানেই হচ্ছে সেই চুক্তিটা আসলে কন্ট্রাক্ট ছিল না, দ্যাট ওয়াজ সিম্পলি অ্যান অ্যাগ্রিমেন্ট। ওকে, আচ্ছা, ওকে, অলরাইট। সো আচ্ছা, আর লাস্ট স্লাইডে যারা এই লেকচার ম্যাটেরিয়ালটা বা হ্যান্ডআউটটা অলরেডি যারা ডাউনলোড করে নিয়েছেন, লাস্ট স্লাইডে আপনারা দেখবেন কিছু কোয়েশ্চেন্স। আচ্ছা, এটা কি রিমি নাকি? নেট খুব প্রবলেম, ওয়েদার খারাপ, তার বাইরে যেতে পারছি না। আচ্ছা, ঠিক আছে রিমি, একটু কষ্ট করে থাকেন। আমি এখনই আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিব। আচ্ছা, লাস্ট স্লাইডে আপনারা দেখবেন ছোট ছোট কিছু কোয়েশ্চেন করেছি আমি। সাধারণত ক্লাসে লেকচার শেষ করার পরে আমি আমার ছাত্রছাত্রীদেরকে এই প্রশ্নগুলো করি, এবং একজন একজনকে আসলে পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি আমি জানতে চাই, একজন একজন করে। দিস ইজ মাই ওয়ে অফ কি বলে এটাকে, মেকিং শিওর দ্যাট ইউ অল আর লার্নিং। ঠিক আছে। সো যাই হোক, আপনারা এই প্রশ্নগুলো একটু ছোট ছোট প্রশ্ন, এগুলো দেখে নিতে পারেন। এবং আনসারগুলো অবশ্যই আমাদের ডিসকাশনের মধ্যেই আছে। ওকে, ওকে, আচ্ছা, হ্যাঁ, আমি এখন সবার পাচ্ছি, আসলে কমেন্টগুলো পাচ্ছি। আচ্ছা, এখন কি আপনারা কমেন্ট করতে পারছেন? বা একটু কমেন্ট করেন তো, আমি একটু দেখি আমার এখন এখানে কমেন্ট আসছে কিনা। একটু 2-3 জন একটু কমেন্ট করেন, কারণ এখন যেহেতু আমি অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করব। আব্দুল্লাহ, এনি কন্ট্রাক্ট, আপনাকে এনি কন্ট্রাক্ট, যে কোনো চুক্তিতে আপনাকে আবদ্ধ হতে গেলে আপনাকে 18 বছর হতে হবে বা 18 বছরের বেশি হতে হবে, যে কোনো চুক্তি। ঠিক আছে, ওকে ওকে, ইয়েস বলছে সবাই, ভেরি গুড। ওকে, সো আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি আমার ডায়েরি যেখানে আপনাদের সব অ্যাটেন্ডেন্স নোট করি। তাই না? জান্নাত রিমি বলছে ওয়েদার খারাপ, আহারে। আচ্ছা আচ্ছা, তুমি কোথায় আছো জান্নাত? তুমি ঢাকার বাইরে কোথাও আছো? ঢাকায় তো খুবই বাজে ওয়েদার, গরম, বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, 1 মিনিট, আমি যখন বলবো
যে স্টার্ট গিভিং ইওর অ্যাটেন্ডেন্স, তখন আপনারা সবাই আইডিগুলো কমেন্টে লেখা শুরু করবেন। হ্যাঁ, ওকে, একটু ওয়েট করেন। অ্যাটেন্ডেন্স, ল অফ কন্ট্রাক্ট, ওকে, অন, আজকে কত তারিখ? 28। ওকে, অলরাইট। মানিকগঞ্জ, ও আচ্ছা আচ্ছা, মানিকগঞ্জ না? আচ্ছা আচ্ছা, রিমি প্লিজ টেক কেয়ার, কারণ এমনিতেই আমরা অনেক সমস্যায় আছি আসলে এই প্যান্ডেমিকের জন্য, তার উপরে ঝড় বাদল, ন্যাচারাল ডিজাস্টার, এইটা সেইটা নানান কিছু, মানে আমাদেরকে আসলে ছাড়ছেই না। কেমন যেন হয়ে গেছে সব কিছু। ওকে, সবাই রেডি অ্যাটেন্ডেন্সের জন্য? তাহলে আমি এখন অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করছি। স্টার্ট গিভিং ইওর অ্যাটেন্ডেন্স। আরিফ হোসেন, ইম্পর্টেন্ট, ইয়েস, এভরি ক্লাস ইজ ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা কমেন্টে লিখেন, আপনার আইডি, ফুল আইডি নাম্বারটা কমেন্টে লিখবেন। 19030 3476, ওকে, 190303440। আচ্ছা, তারপর হচ্ছে 180103229। আচ্ছা, তারপর হচ্ছে 160303033। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে 170303201, 170303193, 170303189, 190303449, 190303431. Okay, very good. 190303454. Okay, 190303470. Okay, 190303433. All right, 190303466. Very good. 190303468. Okay. 190303447, 190303439, 190303464, 190303452, 190303461. Okay, acha, 17030 3175, 18020 3298. Okay, again 19030 3430. Okay, again 19030 3446. Very good. 17020 3167.
Okay. 19030 3475. Okay. Okay. 18020 3294. Okay. তারপর হচ্ছে 17030 3211 3211. 19030 3477 3477. Very good. 19030 3472. Okay. 19030 3453 3453. Okay. 19030 3437 3437. 16030 3029. 19030 3474. 19030 3468. 19030 3471. 19030 3465 465. Okay. আচ্ছা 19030 3437 3437. আচ্ছা 15020 15020 2811 2811. আচ্ছা 19030 19030 3441. 19030 3469. And 19030 3461. আচ্ছা সবাই আইডি দিয়েছেন? সবাই লিখেছেন কমেন্টে আইডি? ওকে, যদি সবাই আইডি দিয়ে থাকেন তাহলে আমি একটু আপনাদের আইডিগুলো খুব দ্রুত রিপিট করে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার আইডি আজকে যেহেতু আইডি অনেক বেশি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আইডি নাম্বারগুলো একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং দেখেন আপনার আইডিটা নোট করা হয়েছে কিনা। ওকে, 19030 3476, 19030 3440, 18010 3229, 16030 3033, 17030 3201, 17030 3193, 17030 3189, 19030 3449, 190 303431, 190 303454, 190 303470, 190 303433, 190 303466, 190 303468, 190 303447, 190 303439, 190 303464, 190 303452,
1903034661, 1703033175, 18020328, 1903034330, 190346, 1702033167, 1903033475, 1802033294, 17030321, 1903033477, 19033472, 1903033472, তারপর হচ্ছে 1903033453, 1903033437, 1603033029, 1903033474, 1903033468, 1903033471, 1903033465, 1903033437, 150202811, 190303441, 190303469, 190303461. ওকে, সো কারো আইডি যদি মিস হয়ে থাকে তাহলে একটু আমাকে কমেন্টে বলবেন, আমি সাথে সাথেই রিচেক করে নিব, ঠিক আছে? আর যারা নিজেদের আইডি শুনতে পেয়েছেন তাদের তো আর সমস্যা নাই আর কি। একটু দ্রুত আমাকে জানান, হ্যাঁ? কারো যদি কনফিউশন থেকে থাকে একটু দ্রুত জানান আমাকে। থ্রি ফোর ডাবল থ্রি, হ্যাঁ আপনার আইডি তো দিয়েছি, 190303433। থ্রি ফোর সিক্স ফোর আমার মনে হয় দিয়েছি, ইয়েস 190303464 আমি বলেছি। ইয়ে অভিজিৎ 3464 আছে। আচ্ছা, আর কারো কনফিউশন আছে? 3476, 3475, 347676, 3476 আপনার আইডিটাই প্রথমে বলেছি, 190303476। আচ্ছা 3189, হ্যাঁ 3189 আছে। 3441, 3441, 3441, হ্যাঁ দেওয়া হয়েছে। ওকে, সো আশা করছি সবার আইডি আপনারা পেয়ে গেছেন সুন্দরভাবে। আজকে অনেকেই ক্লাসে প্রেজেন্ট। ওকে, দ্যাটস এ গুড থিং। সো আমি আজকের মতো তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের ক্লাস টাইমেই। আজকে অবশ্য আমি একটু 10 মিনিট আগে আপনাদের ক্লাস শুরু করেছি, কারণ দুইটায় আবার একটা ক্লাস থাকে, মাঝখানের এই গ্যাপটা আসলে খুব প্রেশার হয়ে যায়, হ্যাঁ তারপর আসলে দেরি হয়ে গেল। এনিওয়েজ, সো থ্যাংক ইউ। 3461, আচ্ছা 3461, 3461, 3461, হ্যাঁ 190303461 আপনার আইডি নোট করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, এবং অবশ্যই সবাই খুব সাবধানে থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আর হচ্ছে কোনো অসুবিধা হলে আপনারা সিআরের মাধ্যমে আমাকে জানাতে পারেন, বা নিজেরাও আমাকে নক করতে পারেন। আই এম কমপ্লিটলি অল রাইট উইথ দিস। এবং কেসগুলো যেটি বলছি, যে কেস যখন যখন পড়াবো সেটা অত্যন্ত মনোযোগ দিয়ে ফলো করবেন, কেসগুলো সঠিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো টিল নেক্সট ক্লাস, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।
Okay. Okay, so Allah Hafiz everyone. Walaikum assalam.